কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্রধান দুটি ডাল শস্য মুগ এবং কলাই চাষ এই প্রসঙ্গে। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদ জেলার উপ কৃষি অধিকর্তা ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট বুদ্ধদেব ধর। বুদ্ধদেব দা, অনুষ্ঠানে স্বাগত আপনাকে। নমস্কার। প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে এই মুগ এবং কলাই যে দুটি ডাল শস্য তার চাষের গুরুত্ব কতটা? বর্তমান সময়ে চাষিদের কাছে মুগ এবং কলাই চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফসল। তার কতগুলো কারণ আমি বলি। যে মানুষের খাবারের জন্য যে সমস্ত খাদ্য উপাদান দরকার হয় তার মধ্যে প্রোটিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। সেই প্রোটিন মানুষের দেহে 12 থেকে প্রায় 25% পর্যন্ত যা কিছু উদ্ভিজ সোর্স থেকেই আমরা পাই, তা সেটার সরবরাহ করে একমাত্র আমাদের মুগ এবং কলাই, যেটা আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চাষ হয়, সমস্ত মানুষকে খাদ্য উপাদান হিসাবে সরবরাহ করে। সুতরাং প্রোটিনের থেকে যে অ্যামাইনো অ্যাসিড আসে সেইটা যে মানুষের দেহের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান, সেটা কিন্তু আমরা এই কলাই বা ডাল শস্যের যে কোনো ফসলের মাধ্যমেই পাই। তারই অঙ্গ হিসাবে মুগ এবং কলাই আমাদের ডাল শস্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের ভীষণ প্রিয় দুটি ডাল শস্য। অবশ্যই। আর উন্নত প্রযুক্তি এছাড়াও আর দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা হচ্ছে কি, এটাকে আমরা যারা চাষিরা চাষ করেন জানেন, বোঝেন, আমরাও দেখছি যে ক্যাচ ক্রপ হিসেবে খুব ভালো কাজ করে। ক্যাচ ক্রপ মানে সারা বছরই আমাদের জমিতে ফসল চাষ করার একটা উদ্যোগ নেওয়া হয়। তা দুটো ফসল হয়তো চাষ হচ্ছে, তার মাঝখানে 2 মাস, মানে এটা ডিউরেশন থাকে 60 থেকে 70 দিন সময় লাগে এই মুগ এবং কলাই চাষ করতে গেলে। তা কোনো জমিতে যদি দেখা যায় 60 থেকে 70 দিন পতিত অবস্থায় পড়ে আছে, অন্য কোনো ফসল লাগাবার সুযোগ নেই, সেক্ষেত্রে আমরা এই মুগটাকে বা এই কলাই শস্যটাকে চাষ করতে বলি এবং তাতে একটা বাড়তি উপার্জনের ব্যবস্থা হয়। কারণ দুটো ফসল মেন ক্রপ হয়তো সারা বছরের মধ্যে লাগিয়েছে, সেখানে মাঝখানে এটা লাগালে তাহলে 3 বার ফসল পাওয়ার একটা চান্স থাকবে। বহু ফসলি জমি এলাকা যেখানে আছে, সেচের ব্যবস্থা ভালো আছে, মানে চাষিরাও যেখানে খুব উৎসাহী যে একই জমি থেকে যতবার বেশি করে ফসল নেওয়া যায় তার ব্যবস্থা করা, সেক্ষেত্রে কিন্তু এটা খুব উপযোগী ফসল। মাটির ক্ষেত্রেও তো মনে হয় গুরুত্বপূর্ণ এটা। দ্বিতীয় তো বললামই, তৃতীয় আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে মাটিতে এই ডাল শস্য চাষ করলে, তার স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন মুগ এবং কলাই দুটোই হচ্ছে ডাল শস্য গোত্রীয় ফসল। এই ডাল শস্য চাষ করলে মাটিতে অটোমেটিকভাবে কিছু নাইট্রোজেন বাড়তি যোগান এসে যায়। আমরা হিসেব নিকেশ করে দেখেছি প্রায় প্রতি একরে 12 থেকে 15 কেজি নাইট্রোজেন অটোমেটিক বায়ু থেকে, মানে বাতাস থেকে এসে মাটিতে ঢুকে যায়। এটার পরিমাণ যদি আমরা বাজারে চলতি হিসাবে ইউরিয়ার আকারে ধরি, একরে প্রায় 30 কেজি ইউরিয়া মাটিতে চলে আসছে। তা সেই 30 কেজি ইউরিয়া আমরা বিনা পয়সায় মাটিতে যোগ করে দিতে পারছি এই ডাল শস্য চাষ করে। সুতরাং এর একটা সাংঘাতিক গুরুত্ব আছে, বুঝতেই পারছেন। সব দিক দিয়েই। আচ্ছা, উন্নত প্রযুক্তিতে যদি এই মুগ এবং কলাই চাষ করতে হয়, কোন কোন বিষয়গুলোর উপর নজর দিতে হবে? উন্নত পদ্ধতি বা আমাদের বৈজ্ঞানিক চিন্তাভাবনা থেকে যদি চাষ করতে হয় যে কোনো ফসলই, তাতে প্রথম থেকেই আমাদের সমস্ত ব্যাপারে নজর রাখতে হবে। যেমন উন্নত জাত আমাদেরকে নির্বাচন করতে হবে, ঠিক, এবং যে মাটিতে চাষ করতে যাব সেই মাটি পরীক্ষা করে সেই মাটিতে কি কি খাদ্য উপাদান ঘাটতি রয়েছে সেইগুলোকে দিয়ে এবং মাটির পরীক্ষার সুপারিশ ভিত্তিতে সার প্রয়োগ করা, এগুলো দেখতে হবে। সময় মতো সেচটা দিতে হবে। যে মানে একেবারেই বিনা সেচে চাষ বলা হয়, কিন্তু তবুও যে সময়ে, মানে এই ডাল শস্যতে ফুল আসার আগে একটা সময় আসে যখন খুব জলের দরকার, মাটিতে একটু যেন ভিজে ভিজে ভাব থাকে, সেই জন্য সেই সময় যদি খুব শুকিয়ে যায় তাহলে তার ফসলটা হবে না। ওইদিকে সেচের দিকেও নজর রাখতে হবে। আবার রোগ পোকা দমনের জন্য সুসংহত উপায়ে যাতে আমাদের অন্যান্য ফসলের বিশেষ ক্ষতি না হয়, মাটির স্বাস্থ্য ঠিক থাকে, পারিপার্শ্বিক পরিবেশ সব ঠিক থাকে, সেই দিকে নজর রেখে সুসংহত উপায়ে কীট শত্রু যা কিছু আছে তা দমনের ব্যবস্থা করতে হবে। এছাড়া ঠিক সময়ে ফসলটা কেটে নিতে হবে, নাহলে তো বুঝতেই পারছেন সঠিক সময়ে যদি আমরা তুলে না নিতে পারি, যা হলো সেই ফলন কিছুটা মাটি নষ্ট হয়ে যাবে, মাঠ থেকে পুরোটা ঘরে আসবে না, গোডাউনে আসবে না। তারপরে শেষ বেলায় খুব সুন্দর করে রোদে শুকিয়ে নিয়ে বীজগুলোকে গুদামজাত করতে হবে, যাতে এর রসালো ভাব বেশি না থেকে পরে পোকা আক্রান্ত হয়ে নষ্ট না হয়ে যায়। অনেকগুলি দিক একসাথে মনে রাখতে হবে এবং যত্ন আকারে, মানে যত্ন নিয়ে করতে হবে। আচ্ছা, এবার যেটা প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো যে উন্নত জাত যেটা বললেন, আমরা জানি যে ফাল্গুন চৈত্র মাসের ফসল এটা, এই ডাল শস্য দুটি। উন্নত জাত আমরা এই সময় কি ধরনের
নির্বাচন করব? আপনিও বললেন আর সকলেই জানেন যে এই মুগ এবং কলাই ফাল্গুন চৈত্র মাসেই মেনলি হয়, এটা কিন্তু ভাদ্র মাসেও এই দুটোকে চাষ করা যায়। মানে ভাদ্র মাসে যে ফসল মানে যে ভ্যারাইটিগুলো হয়, যে জাতগুলো হয়, সেইগুলো হয়তো এই গ্রীষ্মকালে ফাল্গুন চৈত্র মাসে ততটা আশানুরূপ ফলন দেয় না, কিন্তু এই সময়ের উপযোগী কিন্তু অনেক উন্নত জাত আছে। যেমন মুগের ক্ষেত্রে এই সোনালী, পান্না, সম্রাট, বাসন্তী এই নতুন ভ্যারাইটি হয়েছে। এই ভ্যারাইটিগুলো কিন্তু এককালীন যে শুটি আসে সেগুলো একসাথে তুলে নেওয়া যায়। মানে মুগ চাষ করতে গিয়ে যেটা সবথেকে বেশি কষ্টদায়ক ব্যাপার হয়, যে বেশিরভাগ যেটা আমাদের চিরাচরিত প্রথায় চাষ হয় এবং চিরাচরিত ভ্যারাইটি জাতগুলো চাষ করা হয়, পুরনো যে সমস্ত উন্নত মানের জাত ছিল সকলেরই একটা বৈশিষ্ট্য ছিল যে ওই একসাথে সমস্ত শুটিগুলো পাকে না। শুটিগুলোকে এক একটা ফেজে তুলতে হয়, 2বার 3বার, অনেক ক্ষেত্রে 4বারও হয়তো তুলতে হয়েছে, এরকম অবস্থা হয়েছে। তা আমি প্রথমে যে ভ্যারাইটি এখনগুলো বললাম, এই যে সোনালী, পান্না, সম্রাট, বাসন্তী, এগুলোর কিন্তু একটা বড় বৈশিষ্ট্য যে একসাথে সব পেকে যাবে শুটিগুলো এবং একসাথেই ফসলটাকে মাঠ থেকে ঘরে নিয়ে আসা যাবে। আর কয়েকটা ভ্যারাইটি আছে, K581 581 বা পন্থ 4, এইগুলো আগে ভালোই চাষ হতো, চাষিরা এগুলোকে ভালো করে নিজেরাই গ্রহণ করেছিলেন, কিন্তু মাঠে চাষ করতে গিয়ে দেখা গিয়েছে এবং আমরা দেখছি চাষিরাও উপলব্ধি করেছেন যে ওই ফসল কাটাটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ওই জাতগুলো 2-3বার করে পিকিং করতে হয়, ইংরেজিতে যেটা পিকিং বলে, মানে সেই যখন যখন শুটিগুলো পাকবে তখন সেই শুটি তুলে নিয়ে আসতে হবে। তার মানে সবসময় নজর রাখতে হবে এবং যদি ওই সময় কালবৈশাখী ঝড় আসে, বৃষ্টি হয়, তাহলে কিন্তু ফলনটা মার খেয়ে যাবে। ওই জন্য এই ভ্যারাইটিগুলোকে এখন আর ভালো বলা যাচ্ছে না। বীজ শোধন আমরা কিভাবে করব? এবার ভ্যারাইটি সম্বন্ধে যখন এটা মুগ সম্বন্ধে বললাম, কলাই, আমি একটু কলাইটাও বলে নিই, কারণ যেহেতু কলাই চাষও হচ্ছে। তা কলাইয়েরও উন্নত মানের ভ্যারাইটি হচ্ছে গিয়ে কালিন্দী, T9, আর আছে গৌতম, সারদা, বাসন্তী বাহার। এখন নতুন আর একটা লেটেস্ট হচ্ছে WB 110। এইগুলোর এক একটা ভ্যারাইটি এক এক রকমের বৈশিষ্ট্য আছে। যেমন কালিন্দী, T9, এই ভ্যারাইটিগুলো কিন্তু সেই ভাদ্র মাসে, যেটা বলছিলাম ভাদ্র মাসের পক্ষে উপযোগী। আর এই যে এখন ফাল্গুন চৈত্র মাসে গৌতম, এই ভ্যারাইটিটা কিন্তু সবথেকে ভালো ফলন দেয়। সারদাও খুব ভালো হয়। আর WB 110 নতুন একটা ভ্যারাইটি মানে জাত উদ্ভাবন হয়েছে, এটা নতুন পলিমাটি তৈরি হচ্ছে যে সমস্ত জায়গায়, সেই সব অঞ্চলে কিন্তু খুব ভালো ফলন দেবে। সেই হিসাবে এই উন্নত জাতগুলো তৈরি হয়েছে। ঠিক, তাহলে বীজ শোধন আমরা কিভাবে করব? এখন স্বাভাবিকভাবেই যে কোনো ফসল জমিতে চাষ করতে গেলে বীজ শোধন একটা সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং প্রাথমিকভাবে এটার উপরই সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। বীজ শোধন না করে কোনো ফসলই লাগানো যাবে না। সেই সূত্রেই মুগ এবং কলাই দুটো ক্ষেত্রেই বীজ শোধন অবশ্যই করতে হবে। তাতে আমরা বলছি কি, এটা শুকনো বীজ শোধন, মানে হচ্ছে গিয়ে বীজটাকে তো আর ওই ভিজে বীজতলায় কোথাও গিয়ে ফেলতে হবে না, মানে কাদানো বীজতলায় ফেলতে হবে না। সেই জন্য বীজ শোধনটা করার 3 রকম ওষুধের নাম আমি জানিয়ে রাখছি। একটা হচ্ছে গিয়ে ম্যানকোজেব গ্রুপের ওষুধ 3 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, তা না পাওয়া গেলে থাইরাম 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, তাও যদি না পাওয়া যায় ক্যাপ্টান 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য। এই রেশিওতে মানে এই অনুপাতে বীজ এবং ওষুধ নিয়ে একসাথে মিশিয়ে বীজগুলোকে শোধন করে নিতে হবে। কিন্তু ডাল শস্য বীজ বলে এর আরেকটা বাড়তি কাজ আছে। বীজ শোধনটা এটা রাসায়নিক ওষুধ দিয়ে করা হচ্ছে। এইগুলো বীজ শোধন ঠিকঠাক হয়ে যাওয়ার পরে 7 দিন পরে একবার রাইজোবিয়াম কালচার দিয়ে বীজগুলোকে ট্রিটমেন্ট করে নেওয়া উচিত। কারণ রাইজোবিয়াম অলরেডি আগে থেকে যদি বীজের সাথে মিশিয়ে দিই, তাহলে জমিতে গিয়ে যখন এই বীজগুলো পড়বে, তাহলে এর প্রাথমিকভাবে বায়ু থেকে নাইট্রোজেন নিয়ে খাদ্য সরবরাহ করতে সাহায্য করবে। সেই জন্য রাইজোবিয়াম কালচার ছাড়া কোনো নতুন জমিতে এই মুগ কলাই চাষ করা যাবে না। নতুন যে কোনো জমিতে যদি প্রথমবার চাষ করতে হয়, তাহলে সেখানে তো অবশ্যই করতে হবে এবং এই চেষ্টাটা সবসময় রাখতে হবে। যখনই যে জমিতে করি না কেন, বীজ শোধন যেমন করব, তেমনি বীজের সঙ্গে রাইজোবিয়াম কালচারটাও মেশাবো। মোটামুটি 1 একর জমিতে যে পরিমাণ বীজ লাগে, প্রায় 12 কেজি বীজ লাগে, তাতে 400 গ্রাম রাইজোবিয়াম কালচার ওই বীজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হয়। এই মেশানোর কায়দাটা হচ্ছে গিয়ে, বীজের গায়ে যাতে রাইজোবিয়ামটা খুব ভালোভাবে লেগে থাকে, তার জন্য আমরা ভাতের ফ্যানকে ব্যবহার করতে পারি,
অথবা চিটে গুঁড়ও ব্যবহার করতে পারি। ভাতের ফ্যান গরম অবস্থায় না ঠান্ডা হবে, তারপরে সেটার সঙ্গে ওই পাউডারটা মিশিয়ে মানে রাইজোবিয়াম কালচারটা মিশিয়ে তার মধ্যে বীজ ডুবিয়ে দিলাম, দিয়ে ঘাঁটাঘাঁটি করে বীজটাকে সুন্দর করে শোধন করে নিলাম যাতে বীজের চারিদিকে ওই পাউডার লেগে যায় আর কি। হ্যাঁ, চারিদিকে লাগে। আর এর বিকল্প হিসাবে আমরা চিটে গুঁড়ো ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে 1 লিটার জলে মানে 150 গ্রাম চিটে গুড় লাগবে, আর এই 400 গ্রাম রাইজোবিয়াম কালচারটা দিলে ওই পরিমাণ দ্রবণের মধ্যে 12 কেজি বীজ কিন্তু সংশোধন করে নেওয়া যাবে। বেশ, এবার আমরা একটু সারের ব্যবহারের কথা জানবো। সুসংহত পদ্ধতিতে কিভাবে আমরা সার দেব? সুসংহত উপায়ে সার প্রয়োগ করতে হবে। এই ডাল শস্য জাতীয় যে কোনো ফসলেরই সারের পরিমাণটা খুব কম লাগে, ঠিক তেমনি মুগ ও কলাইতেও তাই। তা আমাদের নর্মাল মানে স্বাভাবিক মাটির অবস্থা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা বলি নাইট্রোজেন লাগবে 8 কেজি প্রতি একরে, ফসফেট যেটা P2O5 আকারে সেটা লাগে 16 কেজি, আর পটাশ K2O আকারে যেটা সেটাও 16 কেজি প্রতি একরে। এইটা হিসেব করলে আমরা বাজার চলতি যে সার পাই তাতে দেখা যাবে প্রতি একরে 18 কেজি ইউরিয়া লাগবে, আর ফসফেট লাগবে পুরো 100 কেজি 2 বস্তা, আর পটাশ লাগবে 27 কেজি 1 একর জমি চাষ করার জন্য। যদি কেউ প্রতি বিঘার হিসেব চান এগুলোকে 3 দিয়ে ভাগ করলেই যা দাঁড়াচ্ছে সেটাই হবে। তো এই পরিমাণ সারটা সবটাই কিন্তু প্রাথমিক সার মাটি তৈরির শেষ পর্যায়ে দিয়ে মিশিয়ে দিতে হবে, এর কোনো চাপান সার প্রয়োগ করার দরকার নেই। অন্যান্য ফসলে যেমন এই সারকে অনেক সময় ভাগ করে বিভিন্ন সময় দেওয়ার কথা বলা হয়, এই মুগ কলাই বা যে কোনো ডাল শস্যের ক্ষেত্রে আর পরে চাপান হিসাবে দেওয়ার দরকার নেই, শেষ মাটি তৈরির সময়তেই ওই পর্যায়েই সমস্ত সারটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার আমরা যেটা আপনি বললেন যে জলের একটু ব্যবহার, মানে যদিও জল কম লাগে আমরা জানি ডাল শস্যের ক্ষেত্রে, কিন্তু যেহেতু এটা গ্রীষ্মকালের মুখের এবং গ্রীষ্মকালেরই ফসল সেহেতু একটু জলের ব্যবহার লাগবে। সেক্ষেত্রে সেচ কি পরিমাণে দেব? একটা সেচে দেওয়ার ব্যবস্থা অবশ্যই রাখতে হবে, কারণ ডাল শস্যে যখন ফুল আসে সে ঠিক ফুল আসার আগের মুহূর্তে জমি যেন স্যাঁতস্যাঁতে থাকে। এখন এই ফাল্গুন চৈত্র মাসে যে খরা রৌদ্র থাকে, যে অত শক্ত মাটি হয়ে গেলে কিন্তু ফুল আসাতে ব্যাঘাত ঘটবে। ওই 1 মাসের মাথায় মোটামুটি হিসেব করে দেখা গিয়েছে 1 থেকে 1.5 মাসের মধ্যে বীজ মাটিতে পড়ার পর 1 থেকে 1.5 মাসের মাথায় ঠিক ফুল আসার আগে ওই সময় একটা সেচ কিন্তু দিয়ে দেওয়াই বেটার। অনেক সময়তে এই সময় কালবৈশাখীর বৃষ্টি হয় বা আশপাশে অন্যান্য জায়গা থেকে জল এসে গেল, সেক্ষেত্রে সেচ না দিলেও চলবে আর কি। আর অন্তর্বর্তীকালীন পরিচর্যা বলতে যেটা বোঝায় সেটা তো কৃষক বন্ধুরা জানেন, তবু একবার সংক্ষেপে একটু বলে দিন। দুটো জিনিসের উপর খুব গুরুত্বপূর্ণ নজর দিতেই হবে। একটা হচ্ছে গিয়ে ওই প্রতি বর্গমিটারে চারার সংখ্যাটা যেন নির্দিষ্ট মাত্রায় থাকে, সেটা একটা হিসেব নিকেশ আছে। মুগের ক্ষেত্রে প্রতি বর্গমিটার এলাকায় 50 থেকে 55টা তার চারা থাকবে। বেশ, এর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তুলে ফেলে দিতে হবে। কলার ক্ষেত্রে সেখানে 30 থেকে 35টা চারা থাকবে। বুদ্ধদেব দা, অনেক ধন্যবাদ, আজকে সুন্দর আলোচনা উপহার দিলেন। আমরা আলোচনা করলাম দুটি প্রধান ডাল শস্য এই সময়ের, একটি হচ্ছে মুগ এবং কলাই এই প্রসঙ্গে, এবং কিভাবে প্রথম থেকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কৃষক বন্ধুরা এই ডাল শস্য দুটি চাষ করবেন সে সম্পর্কে জেনে নিলাম। কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। গৃহপালিত পশু হিসেবে ছাগল অতীব গুরুত্বপূর্ণ একটি প্রাণী। আজ আমরা এই ছাগল প্রতিপালন নিয়েই আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডাক্তার সমীর কুমার দাস, সহ অধিকর্তা, প্রাণীরোগ বীক্ষণ ও অনুসন্ধান, রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র বোলপুর। প্রথমেই চলে যাচ্ছি তার কাছে। নমস্কার,
আচ্ছা, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই যে ছাগল প্রতিপালনের গুরুত্ব এবং উদ্দেশ্যটি কি? ছাগল প্রতিপালনের গুরুত্ব অনেকখানি, বিশেষ করে গরিব মানুষের কাছে, ভূমিহীন কৃষকদের কাছে এই ছাগল প্রতিপালনের গুরুত্বটা অনেক বেশি। শুধু আজকে নয়, আজ থেকে প্রায় 10,000 বছর আগে এই ছাগল প্রতিপালন শুরু হয় এবং তখন থেকেই গরিব মানুষের কাছে এই ছাগল প্রতিপালন হয়ে আসছে। সারা পৃথিবীর মধ্যে 19% ছাগল এই আমাদের ভারতবর্ষে পাওয়া যায় এবং এই ভারতবর্ষে প্রায় 68 মিলিয়ন ছাগল পাওয়া যায়। এই ছাগল বিভিন্ন উদ্দেশ্য নিয়ে পালন করা হয়, বিশেষ করে মাংস, দুধ, লোম, খুর, মলমূত্র থেকে সার উৎপন্ন হয়। এই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ছাগল প্রতিপালন করা হয়। আচ্ছা, এই ছাগলকে গরিব মানুষের গাই বলা হয়, তো এই বলার কারণটি কি? ছাগল প্রতিপালনের জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না, ঘর বা খাবারের জন্য খুব বেশি খরচ হয় না। ছাগল হচ্ছে খুব কষ্টসহিষ্ণু প্রাণী এবং খুব কষ্ট করে থাকতে পারে। কোনো জায়গায় ঘাস থাকলে আর কোনো কিছু দরকার হয় না, ওরা ঘাস খেয়ে জীবন ধারণ করতে পারে। ঘাস, সবজির ছোলা বা খোসা এবং আমাদের রান্না করার পরে যে সমস্ত জিনিস আমরা ফেলে দিই সেগুলো খেয়ে ওরা বেঁচে থাকতে পারে এবং এইভাবে প্রতিপালন করা সম্ভব। এবং এই ছাগলই একটা বিরাট অর্থনৈতিক উৎস, মানে একটা ইনকামের উৎস এটা। এই ছাগল থেকে ওরা যখন তখন একটা সহায়ক আয় হিসাবে ওরা একটা ইনকাম করতে পারে। আচ্ছা, পশ্চিমবাংলায় কতগুলো প্রজাতির ছাগল প্রতিপালন হয়ে থাকে? আচ্ছা, প্রথমেই বলে রাখি যে এই ছাগলের ব্রিড বা প্রজাতি পাওয়া যায় তাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী। এই গোটা ভারতবর্ষের কথায় যদি ধরা হয় তাহলে দেখা যাবে যে হিমালয়ান পার্বত্য অঞ্চলে একরকম ছাগল দেখতে পাওয়া যায়, শুষ্ক উত্তর ভারত অঞ্চলে একটা দেখতে পাওয়া যায়, দক্ষিণ ভারত অঞ্চলে দেখতে পাওয়া যায় এবং পূর্ব ভারতে দেখতে পাওয়া যায়। আমাদের এই পূর্ব ভারতে বিশেষ করে যে প্রজাতিটা শুধু আমাদের ভারতবর্ষে নয়, পৃথিবী মানে বিখ্যাত একটা প্রজাতি, যে প্রজাতিকে আমরা বলি বাংলা প্রজাতি বা বেঙ্গল ব্রিড, এই প্রজাতিটা মোটামুটি আমাদের পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এই অঞ্চলে পাওয়া যায় এবং এই ছাগলটাই আমাদের এখানে সহজলভ্য এবং দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই ছাগলকে মানে কি পরিমাণ দানা খাবার দেওয়া উচিত, কতটা সবুজ ঘাস দেওয়া উচিত, মানে অর্থাৎ ছাগলের খাদ্যাভ্যাস সম্পর্কে যদি আপনি একটু বলেন। ছাগল সব কিছুই খায়। প্রথমে বলেছি ওরা ঘাস পেলে আর কোনো কিছু দরকার হয় না। ছোট ছোট ঘাস হলেও ওরা সেটা চড়ে খেতে পারে এবং একদিনে ওরা 8 থেকে 9 ঘন্টা ধরে চড়ে খেতে পারে। যদি সবুজ ঘাসটা ওরা পেয়ে থাকে তাহলে দানা খাবারে খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু কখনো যদি এই সবুজ ঘাসটা কম পাওয়া যায় তখন মোটামুটি দিনে 100 থেকে 200 গ্রাম দানা খাবার দিলেই হয়। কাজে সবুজ ঘাস যদি ওরা পেয়ে যায় তাহলে তাদের অন্য কোনো দানা খাবার দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু কতগুলো অবস্থায়, বিশেষ করে যখন গর্ভবতী অবস্থায় বা যখন দুধ দেয় সেই অবস্থায় কিছু পরিমাণ দানা খাবার দেওয়ার প্রয়োজন হয়, সেটা 100 থেকে 200 গ্রাম দিলেই যথেষ্ট। আচ্ছা, ছাগলকে কেন খাসি করা হয়? আমাদের এখানে ছাগল প্রতিপালন করা হয় প্রধানত মাংসের উদ্দেশ্যে। এই মাংসর উদ্দেশ্য করার জন্যই আমাদের এই ছাগলকে খাসি করা হয়। এই খাসি করার উদ্দেশ্যটা হচ্ছে যে খাসি করার পরে এই ছাগলের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এর মাংস খুব সুস্বাদু হয়। 3 নম্বর হচ্ছে এদের চামড়ার কোয়ালিটিটা খুব ভালো হয় এবং সর্বোপরি মানে মানুষের খুব উপকার হয়। এই জন্য আমাদের খাসি করা হয়। খাসি করার বয়স সম্বন্ধে মোটামুটি 1 থেকে 1.5 মাস বয়সে খাসি করলেই যথেষ্ট। আচ্ছা, আমরা শুনেছি যে ছাগলের দুধ নাকি খুবই উপকারী, তো সেক্ষেত্রে যদি আপনি একটু বুঝিয়ে বলেন। ছোটোবেলায় আমরা ছাগলের দুধ খেয়েছি এবং গ্রামের শিশুরা এখন অবধি ছাগলের দুধ খায়। এই ছাগলের দুধটা হচ্ছে মানুষের দুধের মতন, কিন্তু এখানে যে ফ্যাট গ্লোবিউলসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে খুবই ছোট, কাজে এটা সহজপাচ্য। আর এই ছাগলের দুধের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, প্রোটিন প্রচুর পরিমাণে পাওয়া যায়
এবং এই দেখবেন যে ছাগলের দুধটা হচ্ছে সাদা রঙের, তার কারণ হচ্ছে ঘাস থেকে যে ক্যারোটিন পাওয়া যায়, এই ক্যারোটিনটা ওরা সম্পূর্ণভাবে ভিটামিন এতে রূপান্তরিত করতে পারে এবং এই ভিটামিন এটাই দুধের রঙটা পুরোপুরি সাদা করে এবং এর খাদ্যগুণটা একদম মানুষের দুধের মতনই, এই জন্য দুধটা খুবই উপকারী। আচ্ছা, এই ছাগল প্রতিপালনের ক্ষেত্রে ছাগলদের কি কি ধরনের রোগ দেখা যায় এবং সেই সমস্ত রোগের থেকে প্রতিকারের কি উপায়? আমাদের এখানে যে বাংলা প্রজাতির ছাগল আছে সেই ছাগলের রোগ খুবই কম হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে কিছু কিছু রোগ দেখা দিচ্ছে এবং সেটা ছাগলের মৃত্যু পর্যন্ত ঘটাচ্ছে। ছাগলের কৃমিঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ হয়ে থাকে। এই কৃমিঘটিত রোগের মধ্যে গোলকৃমি, ফিতা কৃমি, লম্বা কৃমি, এই ধরনের কৃমির আক্রমণটা খুব বেশি হয়ে থাকে। এই আক্রমণ হলে বা এই কৃমির দ্বারা ছাগল যদি আক্রান্ত হয় তাহলে তার কতগুলো লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলো হলো যে পাতলা পায়খানা করবে, ওদের বৃদ্ধিটা থেমে যাবে, চামড়াটা শুষ্ক হয়ে যাবে এবং যদি কৃমির মাত্রাটা খুব বেশি পরিমাণে হয় এবং যদি কৃমি আক্রান্ত মানে ছাগলকে যদি ঠিকমতো চিকিৎসা না করে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবং বিশেষ করে এই কৃমি আক্রান্ত ছাগলগুলো দেখতে পাওয়া যায় বর্ষার সময়, যখন ওই ঘাসগুলো জলে ডুবে থাকে এবং সেই সময়ে কৃমির ডিমগুলো এই ঘাসকে ঘাসে থেকে যায়। এই ঘাসের মাধ্যমেই ছাগলের এই কৃমির আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। আচ্ছা, এখন শুনতে পাওয়া যায় যে রোগটির নাম পিপিআর ও গোট পক্স। এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন যে এই রোগের লক্ষণগুলি কি কি এবং কি কি থেকে এই রোগ নিরাময় হতে পারে? বর্তমানে এই দুটি রোগ, যেটা পিপিআর বলছি মানে পেস্টেস ডেস পেটিট রুমিনেন্ট আর গোট পক্স, এই দুটো রোগ খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে এবং ছাগলের মৃত্যু পর্যন্ত ঘটাচ্ছে যদি সময় মতো চিকিৎসা বা সময় মতো প্রতিষেধক টিকা না দেওয়া হয়। এই পিপিআর রোগটা একটা ভাইরাস ঘটিত রোগ এবং এর লক্ষণগুলি হচ্ছে যে পাতলা পায়খানা হবে, মুখে ঘা হবে, শ্বাসকষ্ট হবে এবং গায়ে প্রচণ্ড জ্বর হবে এবং এই রোগটা হচ্ছে খুবই সংক্রামক রোগ। আর গোট পক্সটা হচ্ছে যেমন আমাদের বসন্ত হয়, এটা ছাগ বসন্ত বলা হয়, সেই বসন্তের মধ্যে গায়ে জ্বর হবে, চোখ, মুখ, নাক দিয়ে জল পড়বে এবং গায়ে ক্ষত বা ফোসকা হবে। এবং মোটামুটি যদি বাচ্চাদের এই পিপিআর, বাচ্চা ছাগলের যদি পিপিআর বা বসন্তটা হয় তাহলে এদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারবে। এই দুটো রোগ খুবই সংক্রামক রোগ। এই রোগের একমাত্র উপায় হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টিকাকরণ করা। মোটামুটি ছাগল 3 মাস বয়স অতিক্রান্ত হলে এই দুটো টিকাকরণ করা হয় এবং প্রত্যেক বছর এই টিকাটাকে রিপিট করতে হয়, তাহলে এই ধরনের রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আচ্ছা, এই ছাগল প্রতিপালনের বিষয়ে আপনার কাছে জানতে চাইব যে কৃষক বন্ধুরা কোন বিশেষ দিকগুলির দিকে নজর দেবেন যাতে করে তারা ভবিষ্যতে এই ছাগল প্রতিপালন করে লাভবান হতে পারবেন? ছাগল প্রতিপালনের প্রথমেই ব্যাপারটা হচ্ছে যে ভালো প্রজাতির ছাগলটাকে প্রথমেই আমাকে চয়েস করতে হবে। ভালো প্রজাতির ছাগল বলতে আমি এখানে বলছি যে বাংলা প্রজাতির ছাগলটাই এখানে প্রতিপালন করতে হবে, কারণ এই বাংলা প্রজাতির ছাগলটা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে প্রতিপালিত হয়, এর পরিবেশে বা খাদ্যাভ্যাস একই রকম এবং এই পরিবেশে ওরা নিজেদের মানিয়ে নেয়। 2 নম্বর হচ্ছে যে ঠিকমতো পরিচর্যা করা, অর্থাৎ ছোট থেকে বড় অবধি এদের ঠিকমতো পরিচর্যা করতে হবে। তার মানে ঠিকমতো সময়ে ঠিক মতো খাবার দিতে হবে, ঠিক সময়ে রোগাক্রান্ত যাতে না হয় তার জন্য প্রতিষেধক টিকা দিতে হবে এবং কিছু কিছু অবস্থায় তাদের একটু খাবারের প্রতি যত্ন নিতে হবে। আর এদের বাসস্থান বা এর প্রতি খুব একটা বিশেষ নজর দেওয়ার দরকার নাই। মোটামুটি 10 থেকে 12 স্কোয়ার ফিট যদি একটা ঘর হয়ে যায় এবং নিচেরটা যদি স্যাঁতসেঁতে না হয়, মেঝেটা যদি স্যাঁতসেঁতে না হয় এবং ঘরে যদি একটু আলো চলাচল আলো থাকে এবং হাওয়া চলাচল করতে পারে তাহলে ছাগল সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। আচ্ছা, এই ছাগল প্রতিপালনের ক্ষেত্রে দুধ এবং মাংস ছাড়াও ছাগলকে আর কি জন্য কি দরকারের জন্য আমাদের ছাগল প্রতিপালন করা হয়ে থাকে? ছাগলই হচ্ছে একমাত্র প্রাণী যাকে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে পালন করা হয়। আমাদের এখানে প্রধানত মাংসের উদ্দেশ্যে প্রতিপালন করা হয়, দুধ কিছু পরিমাণে পাওয়া যায়। তাছাড়া ছাগলের চামড়া
এটা খুব বাজার মূল্য পাওয়া যায় এবং এই চামড়া দিয়ে ব্যাগ, জুতো, বেল্ট, বই বাঁধানো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ছাগলের লোম দিয়ে ব্রাশ তৈরি করা হয়, ছাগলের খুর দিয়ে চিরুনি তৈরি করা হয়। তারপর আছে ছাগলের মলমূত্র। এই ছাগলের মলমূত্র একটা উৎকৃষ্ট সার। এই সারে মোটামুটি নাইট্রোজেন এবং পটাশ প্রচুর পরিমাণে থাকে এবং জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে। আচ্ছা, আমাদের কৃষক ভাইরা ছাগল প্রতিপালন করবার জন্য আর কি কি বিষয়ের দিকে নজর দেবেন? ছাগল প্রতিপালন করার জন্য মোটামুটি বললাম তো যে ভালো প্রজাতির ছাগলটায় ওকে নির্বাচন করতে হবে, আর একটু সবুজ ঘাসে ব্যবস্থাটা করতে হবে। যদি কোনো জায়গায় সবুজ ঘাসটা পাওয়া না যায় বা চারণ ক্ষেত্রের অভাব হয়, তখন একটু সবুজ ঘাসের চাষটা করতে হবে। সবুজ ঘাস যদি যথেষ্ট পরিমাণে দেওয়া হয়, মোটামুটি 3 থেকে 4 কেজি যদি প্রত্যেক দিন দেওয়া হয়, তাহলে ভালোভাবে ছাগল পালন করা হয়। এবং ছাগল পালন করার জন্য একটু সবুজ গোখাদ্যের বা সবুজ ঘাসে চাষ করাই খুব দরকার। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমরা এতক্ষণ ছাগল প্রতিপালন এ বিষয়ে আলোচনা করলাম। আপনারাও যারা ছাগল প্রতিপালন করছেন, তারা আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেখলে অবশ্যই এই ক্ষেত্রে উপকৃত হবেন। 6 ফেব্রুয়ারি 1922 সুরুলে গড়ে উঠল স্কুল অফ এগ্রিকালচার। প্রথম ডিরেক্টর ছিলেন এলমহার্স্ট। শুধু কেতাবি ব্যাপার নয়, কৃষির যথাযথ প্রয়োগ ঘটানোর উদ্দেশ্যে সেই সময়ের শিক্ষিত ভদ্রঘরের যুবকেরা এই মহতী কাজে যুক্ত হলেন ও যোগদান করলেন স্কুল অফ এগ্রিকালচারে। যে বীজ বপন করা হলো তাই ধীরে ধীরে মহীরুহ হয়ে শ্রীনিকেতন নামে বিকশিত হলো। এলমহার্স্ট এই সময় দ্য রবারি অফ দ্য সয়েল নামে অসাধারণ একটি লেখায় লিখেছিলেন, মাটি কত সহনশীল, অথচ সেই মাটিকে যদি ঠিকমতো ব্যবহার করা না যায়, তাহলে ফসলের ক্ষেত্রে মাটির একটা কায়পণ্য হয়, মাটি কৃপণতা করে। এই সমস্ত বিষয়গুলিকে বাস্তবায়িত করার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন। এছাড়াও সত্যেন বিহারী বসু, যিনি ছিলেন বীরভূমের কৃষি পরিদর্শক, তাঁকে গুরুদেব শ্রীনিকেতনে মাসে 7 দিন আনার বন্দোবস্ত করেছিলেন, যাতে উন্নততর বিজ্ঞানভিত্তিক কৃষির প্রচলন করা যায় এদেশে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।